প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। তো প্রিয় দর্শক, আজকে আমার মরিচ গাছ থেকে কিছু মরিচ হারভেস্ট করতেছি। এটাই প্রথম মরিচ তোলা। আর আমি কথাগুলো ছোট্ট ছোট্ট করে বলতেছি। আপনারা যারা আমার কৃষক আছেন, রেগুলারলি আমার যারা ফোন দেন, অবশ্যই হয়তো কয়েকদিন ধরে আপনারা আমার ফোনে পাচ্ছেন না, কারণ ফোনে পাচ্ছেন কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি শারীরিকভাবে অসুস্থ। দেখেন আমার কথাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে আসতেছে। তো আপনাদেরকে যে কথাটা জানাবো সেটা হলো যে আমার দাঁতের সমস্যা। এই কারণে আমি ডাক্তারে টোটালি কথা বলা নিষেধ করে দিয়েছে। তো সেই কারণে আমি কথা টোটালি বলি না। তো আজকে প্রথম মরিচ তুলছি। দেখেন এই বস্তাগুলোয় মরিচ। তো এই বস্তায় 2 মণ করে মরিচ ধরে। এটি কিন্তু ঢোল, বস্তা না। তো আসলে কতটুকু মরিচ হয় একটু কম বেশি হইতে পারে, 70-80 এরকমের হইতে পারে। তো মনে করেন আজকে সব মরিচকে তুললে আল্লাহর রহমতে 8 বস্তা মরিচ হইতো, কিন্তু এটা তোলা সম্ভব না, যেহেতু নূতন মানুষ দিয়া আমি এই মরিচগুলো হারভেস্ট করতেছি। সে কারণে আসলে বিস্তারিত না বললেও নয়। আবার এই পাশে আমি একটা জমি রেডি করতেছি, আপনারা একটু দেখেন। এই পাশেও জমি কিন্তু একটা আমি রেডি করতেছি। সেটা হইলে যে এই যে দেখেন, এই যে পুরা জমিটা এটা রেডি করতেছি ধুন্দুল চাষের জন্য। আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এটা হলো আমার মরিচের প্রজেক্ট আর এটা ধুন্দুলের প্রজেক্ট। আপনারা জানেন ধুন্দুলের প্রজেক্টের কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও আপডেট করতেছি ধুন্দুল চাষ আপনারা কিভাবে করবেন। তো বিশেষ করে হলে যে একজন কৃষক আর একজন ইউটিউবারের ভিতরে অনেক ব্যবধান। প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ। আপনারা যদি আমাকে ইউটিউবার ভাবেন তাহলে সবচাইতে বড় ভুল করবেন, কারণ আমি আপনাদের বোঝানোর স্বার্থে আপনার মরিচ চাষে কেমন জমির প্রয়োজন। ইতিমধ্যে জানেন যে লতিরাজ কচুতে আমি সারা ফেলাইছি, এবং লতিরাজ কচুতে কিন্তু অনেক একটা লাভজনক ফসল। আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো এখানে পরিচর্যা করতেছে আমার ছোট ভাই রাসেল। আর আমি দেখাশোনার বলতে কি কি সমস্যা হয় গাছে সে বিষয়ে আমি তথ্য তুলে ধরি। তো আসলে এই মরিচ গাছটা বয়স কিন্তু অনেক দিন হয়েছে, প্রায় 2 মাসের উপরে, অনেক মানে 2.5 মাসের কাছাকাছি মরিচ গাছগুলো রোপণ করা হয়েছে। তো সেক্ষেত্রে মরিচের বাজার কিন্তু এখন কম, কিন্তু আমরা 2 মাস থাকি নাই, কারণ দেওয়ার মালিক আল্লাহ। কখন বাজার কখন ভালো হবে কখন খারাপ হবে সেটা বলা যায় না। তবে আমি এই ড্রাগনের ভিতরে সাথী ফসল হিসাবে যে মরিচ গাছগুলো করছি, আর গুরুত্বপূর্ণ কথা সেটা হলে যে আসলে আপনারা যখনই যে জাতটাই রোপণ করবেন না কেন, সময় অনুযায়ী এক একটা জাত রোপণ করা লাগে। আপনার সময় অনুযায়ী এক একটা জাত রোপণ করা লাগে। সেই সময়টা আপনার মেনটেন করতে হবে। সেই সময়টা কোন জাত পারফেক্ট সেটা আপনার জানতে হবে। আমার কথা যদিও একটু মুখে বাজে, কারণ দাঁতে ব্যথায় আমি কথা বলতে প্রবলেম হয়। আমার মনটাও খারাপ, কারণ অন্তত আমার জমিতে 16-17 মণ মরিচ হইতো ঠিক মতন তুললে, কিন্তু মরিচের বাজার কম, কামলা খরচা হয় কিনা সেটাই বিষয়। কিন্তু মরিচের জমির যিনি যারা পরামর্শ চাচ্ছেন আমার কাছ থেকে, আপনার জমিটা শোধন করতে এবং মরিচ চারা রোপণ পর্যন্ত আমার জমিটা চাষ থেকে 1 মাস সময় দিতে হবে। মরিচের জমি দীর্ঘদিন লং টাইম চাষ দিয়ে রোপণ করা লাগে, কারণ হুটহাট আপনারা রোপণ করে কিন্তু ক্ষতিগ্রস্ত হন। আমার মুখ থেকে মনে হয় রক্ত বাড়াবে, বেশি কথা বলা হয়ে যাচ্ছে, লাড়া লাগলেই রক্ত পড়ে। এখন বিষয়টা হলো কি, আপনার এই মরিচ চাষে প্রথমে কি কি সার দেবেন। আপনার জমিতে প্রথম শতকে 3 কেজি করে ঢলো চুন ব্যবহার করবেন। ঢলো চুন ব্যবহার করবেন শতকে 3 কেজি করে। এই চুনটা দিয়া জমিতে একবারে, জমির ভিডিওটা লং হইলেও আপনারা দেখবেন, জমিটা চুন ছিটে পানি দিয়ে দেবেন। পানি দিয়া একবার ইরিধানের মতন কাদো করে ফেলাবেন। কাদো করে ফেলাবার পর আপনার জমিটা 3-4 দিন বা 4-5 দিন জমিটা রাইখে দেবেন। পানি জমিতে খাওয়াই গেলে দেখবেন যে একটা জো এসে গেছে।
জো এসে গেলে আপনারা শতকে হাফ কেজি করে ডিআরবি সার মারবেন। এই ডিআরবি সারের সাথে আপনারা ডিআরবি সারের সাথে আপনারা থিওবিট দিবেন প্রতি বিঘায় 1 কেজি করে। দেওয়ার পরে আপনারা জমিতে আর একটা চাষ দিবেন, চাষ দিয়ে একটা চাষ দিবেন। মরিচের জমিতে 6টা 7টা চাষ দিলে ভালো হয়। এটা দেওয়ার পরে আপনারা জমিটা আবার 1 সপ্তাহ ফালাই রাখবেন। ফালাই রাখার পর আপনারা আবার 1 সপ্তাহ পরে শতকে হাফ কেজি টিএসপি, হাফ কেজি পটাশ, হাফ কেজি জিপসার, হাফ কেজি টিএসপির কথা তো বলছি, এই 3টা সার মিক্সার করবেন। মিক্সার করে জমিতে এর সাথে প্লাস করবেন প্রতি বিঘায় 5 কেজি ম্যাগনেসিয়াম, 1 কেজি থিওবিট আর বোরন দেবেন 1 কেজি প্রতি বিঘায়। এটা এই 6টা সার একসাথে মিক্সার করে জমিতে ছিটাই দিয়ে আবার কাদো করে ফেলাবেন। জমিটা কাদো করে ফেলাবার পর মনে রাখবেন আপনার এর ভিতরে কিন্তু প্রায় 26-27 দিন চলে আসবে। চলে আসার পরে আপনি জমিটা শুকনা দেবেন, পানি জমিতে খাওয়ার পর জমিটা টোটালি শুকনা দেবেন। শুকনা দেওয়ার পরে আপনি ঠিক যখন মাটিটা শুকনা জো এসে যাবে তখন আপনি ম্যাগনেসিয়াম মারবেন। ম্যাগনেসিয়াম আবার গ্রোজিং, আর একটা কি ম্যাগনেসিয়াম গ্রোজিং, আর হইলে যে সাথে একটু সোলোবার বোরন প্লাস করবেন। এটা দেওয়ার পর আপনারা সুন্দর করে 2টা লাগুক 3টা লাগুক চাষ দেওয়ার পরে আপনি একবার জমিটা পাউডার করে ফেলাবেন। পাউডার করে ফেলাবার পর দেখবেন যে মাশাআল্লাহ আপনার জমি সুন্দর একটা কোয়ালিটি এসে গেছে। জমিটা কিন্তু এখন একবারে শুকনার ভিতরে চাষ দিবেন। 28 দিন পর শুকনা জমির চাষটা আসবে। এই ক্ষেত্রে দেখেন আমার বর্ষা মৌসুমে কিন্তু আমি 1.5 বিঘা জমির প্রায় 3.5 লাখ টাকার মতন আমি মরিচ বিক্রি করছি। আমার মনে করেন যে তাও আমি ঠিক মতন আমার যেহেতু লতিরাজ কচুর আবাদ করি, দৌড়িতে ঠিকঠাক মতন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কিন্তু প্রচুর মরিচ তুলি। ইতিমধ্যে আপনারা জানেন বর্ষা মৌসুমে আমি 4 মণ 8 কেজি মরিচ 64,000 টাকা বিক্রি করছিলাম। 3 মণ 8 কেজি মরিচ আপনার 522 টাকা পাল্লা বেচছিলাম। তো সেইখান থেকে আমি এই কথাগুলোর উদ্দেশ্য হলো কি, প্রিয় দর্শক, আমার নিজের স্বার্থের জন্য আমি কখনো লতিরাজ কচু বিক্রি করি নাই, নিজের স্বার্থের জন্য কখনো ভিডিও করি নাই। আহারে আমার একটা দেশের কৃষক যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমারও কষ্ট বাজবে। ভিডিওটা লং হলে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ কি, আপনি যে এই চাষে আসেন না কেন, কৃষিকাজে লাভও আছে লসও আছে। কিন্তু দেখেন আমরা শুধু না যাই না বুঝা চাষ করি, ধুমধাম করে রোপণ করে দিই, আমরা ক্ষতিগ্রস্ত হই। ভাই এটা করা যাবে না। ভালো একজন কৃষকের পরামর্শ নেবেন। আর আমি কৃষকের বন্ধু আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার উদ্দেশ্য শুধু অচেতন যারা তাদেরকে সচেতন করা, এটাই আমার মূল উদ্দেশ্য। তো প্রিয় দর্শক, আমার এই পাশে একটা ধুন্দুলের প্রজেক্ট ধরছি, এই প্রজেক্টটার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কি কি জাতের ধুন্দুল আমি রোপণ করব সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেব বা দেখাবো। এই যে দেখেন পুরো জমিটা আর একবার ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার দাঁতের প্রবলেম, এই কারণে কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা তাও জানি না। তো এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।